ঝট করে অরুণিকার মাথায় আসে এই কাজ বাড়ির কেউ করেনি তো, তাছাড়া বাইরের কেউ এই কাজ করার তো কোনো সুযোগ নেই। কিন্তু বাড়ির কে এই কাজ করবে, কেন করবে? অরুণিকা আবারও গুলবাহারকে প্রশ্ন করে। দাদিজান, লোকটা কি এই বাড়িরই কেউ? গুলবাহার কেমন অস্থির হয়ে পড়েন, তার ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে। অরুণিকাকে নিজের দিকে ইশারা করছেন বারবার। প্রথম দিকে অরুণিকা বুঝতে না পারলেও পরে অরুণ কি মনে করে যেন জিজ্ঞেস করে বসলো। ওই লোকটাই কি আপনার ওই অবস্থা করেছে দাদিজান, যেন আপনি মুখ খুলতে না পারেন? হ্যাঁ হলে একবার। ধীরে ধীরে অরুণিকা সবচেয়ে বড় সত্যিটার দিকে এগিয়ে যেতে থাকে। তার কথাটুকু শেষ হওয়ার আগেই গুলবাহার পলক ঝাপটান একবার। অরু পুনরায় প্রশ্ন করে, এই বাড়িরই কেউ? গুলবাহার আবারও পলক ঝাপটান একবার, যার অর্থ হ্যাঁ। অরুণিকার হৃৎপিণ্ডটা বড্ড জোরে জোরে লাফাচ্ছে। ভয় এবং অস্থিরতায় শরীর কাঁপছে তার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। কি যে কঠিন সত্য সে জানতে যাচ্ছে, তা ধারণাও করতে পারছে না। অরু এক ছুটে নিজের ঘরে গিয়ে ফোনটা নিয়ে এলো। তারপর গুলবাহারের মাথার কাছে বসে পড়ল। দাদিজান, আমি একটা একটা করে বাড়ির সব সদস্যদের ছবি দেখাবো। তাদের মধ্যে যে ওই লোক, তার ছবি দেখা মাত্রই আপনি বারবার পলক ঝাপটাবেন। একবার দুইবার নয়, ঠিক আছে? অরুণিকা এক এক করে সকলের ছবি দেখাতে লাগলো, কিন্তু গুলবাহারের চোখের পাতা স্থির। একে একে সবার ছবি দেখানো হলো, এমনকি সার্ভেন্টদের ছবিও দেখিয়েছে, কিন্তু গুলবাহার পলক ঝাপটালেন না। তবে কি এদের মধ্যে কেউই না? অরুণিকা ভাবতে লাগলো কার কার ছবি ছাড়া পড়েছে। তখন তার মাথায় নাদিমের খেয়াল আসতেই সে সাথে সাথে গ্যালারি ঘেটে বহু কষ্টে নাদিমের একটা ছবি বের করলো, ফ্যামিলি ফটোর মধ্যেই। অরুণিকা ছবিটা দেখিয়ে নাদিমের দিকে আঙুল তাক করে বলল, দাদিজান, নাদিম ভাই? সাথে সাথে ছটফট করতে শুরু করলেন গুলবাহার। এক মুহূর্ত দেরি না করে তিনি পলক ঝাপটাতে থাকলেন এক নাগাড়ে। ধক করে ওঠে অরুণিকার বুক। বিস্ময়িত নয়নে সে চেয়ে আছে গুলবাহারের দিকে। বিশ্বাস করতে পারছে না সে নাদিম, এই লোকটা। কীভাবে সম্ভব? অরুণিকার মনে হলো আহরারকে জানানো উচিত। এই মুহূর্তে ফোন হাতে নিয়ে আহরারকে কল দেওয়ার আগেই তার ফোনে একটা কল আসে। আয়াজ কল করেছে। অরুণিকা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আয়াজের অস্থির কণ্ঠস্বর, ভাবি, জলদি থানায় আসুন, ভাইয়াকে পুলিশ অ্যারেস্ট করেছে। অফিসে যাওয়ার পরেই আহরারের কাছে ফোন আসে, হক সাহেবের ফোন। আহরার রিসিভ করতেই উনি বেশ তাড়া দিয়ে বললেন যেন এক্ষুনি ওনার বাড়িতে যায় আহরার, ভীষণ জরুরি। আহরা তাই অফিসের রাস্তায় না গিয়ে হক সাহেবের বাড়ির রাস্তা ধরে। ওনার বাড়িতে গিয়ে পৌঁছাতে দেখতে পেল পুলিশ এসেছে। আহরার অবাক হয়ে ভেতরে ঢুকতেই একজন পুলিশ এগিয়ে এসে বললেন, আপনি আহরার খান, ওনার অফ IWA কে? আহরার মাথা নাড়িয়ে জবাব দেয়, জি আমি। কোনো সমস্যা? আহরার হক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে হক সাহেব, হঠাৎ এমন জরুরি তলব? উত্তরে পুলিশটি বলে ওঠেন, আপনি আমার সাথে কথা বলুন মিস্টার খান। আহরার পুলিশটির দিকে ফিরে তাকিয়ে বলে, জি বলুন। আপনার কোম্পানি তো এই বাড়ির ইন্টেরিয়র এর কাজ করছে, তাই না? হ্যাঁ। তা মিস্টার খান, আপনি তো বেশ দ্রুত। মানে কি বলতে চাইছেন আপনি? আপনি ড্রাগস সাপ্লাই করেন এই বাড়ির বিভিন্ন জায়গায়, যেখানে সচরাচর মানুষের নজর পড়বে না, সেখানে লুকিয়ে রেখেছেন। আপনার পরিকল্পনা ছিল ডিলারের সিগন্যাল পেলে এখান থেকে সেই জিনিসপত্রগুলো সহ ড্রাগস সাপ্লাই করে দেবেন। যেহেতু আপনার ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানি তার উপর বেশ নাম করা, তাই খুব একটা সন্দেহ বা চেকিং এর সিচুয়েশনে পড়তে হবে না আপনাকে। এরই সুযোগ নিয়ে বিন্দাস এই ড্রাগস পাচারের কাজ করে যাচ্ছেন। আহরার বা খারার ন্যায় চেয়ে আছে। এই পুলিশ অফিসারের কোনো কথাই তার বোধগম্য হচ্ছে না। তার কাজের মধ্যে ড্রাগ সাপ্লাইয়ের ব্যাপার আসলো কিভাবে? আমরা এই বাড়িটা সার্চ করে সমস্ত ড্রাগ খুঁজে পেয়েছি এবং হক সাহেব নিজে সাক্ষী দিয়েছেন এই কাজ আপনার। আহরার বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে হক সাহেবের দিকে। তাতে হক সাহেবের কোনো হেলদোল নেই, তিনি নির্লিপ্ত। এমন একটা মিথ্যা দায়ে লোকটা কেন তার উপর চাপালো? কোন শত্রুতার জেরে? আহরার কৈফিয়ত নিতে চাইল, কিন্তু পারল না। অফিসারটি বলে উঠল, আপনি বেশ সম্মানীয় ব্যক্তি, তাই আমরা আপনাকে অ্যারেস্ট করছি না। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, চলুন। আহরার কিছু না বলে পুলিশের সাথে চলে গেল, কারণ সে বুঝতে পারছে এর মধ্যে এক বিশাল চক্রান্ত আছে। পুলিশ আয়াজকে খবর জানালে আয়াজ দ্রুত থানায় চলে আসে। আসার পথে অরুণিকাকে ফোন করে জানিয়ে দেয়। থানায় আসতেই পুলিশের সাথে কথা হয় তার।
আহরারকে এখনও লক আপে ঢোকানো হয়নি। সম্ভবত তার জামিনের ব্যবস্থা করা যাবে। ইতিমধ্যে দায়ান, রাদীপ, ঈশানও চলে এসেছে। দায়ান উকিলের সাথে কথা বলে আহরারের জামিনের ব্যবস্থা করেছে। আয়াজের হাতে ছিল আহরারের ফোন। টুং করে ফোনে মেসেজ আসার শব্দ শুনে সে না চাইতেও মেসেজটা দেখে ফেলে। সাথে সাথে চক্ষু কপালে ওঠে তার। আহরারের দিকে তাক করে রাখে ফোনটা। ইশারায় মেসেজটি পড়তে বলে। আহরার পড়তে থাকে। মাই ডিয়ার ব্রাদার, কেমন ফিল করছিস? এটা ছোট্ট একটা ট্রেলার ছিল ভাই, সিনেমা এখনো বাকি। প্রতিশোধের খেলা তো কেবল শুরু। তুই আমার কাছ থেকে যা কেড়ে নিয়েছিলে, আমিও তোর কাছ থেকে তাই কেড়ে নিব। তোর অরুণিকা, তোকে জেলে না পাঠালে তো ওর কিচ্ছু করতে পারতাম না। একটু অপেক্ষা কর, খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবে। মেসেজটি পড়ে আহরারের বুঝতে বাকি থাকে না এই কাজ কার। আইমান এতটা ক্ষোভ পুষে রেখেছে সে মনে, তাও মিথ্যে একটা বিষয়ের জেরে। আহরার আয়াজকে বলে আর এক মুহূর্ত দেরি না করতে, অরুণিকার কাছে যেতে। যে করে হোক অরুণিকাকে বাঁচাতে হবে। হয়তো অরুণিকা এতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। রাস্তায় যে বিপদ ওত পেতে রয়েছে তার জন্য। আয়াজও ভাইয়ের কথা শুনে দেরি করে না আর, ঈশানকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে দায়ান, রাদীপ দ্রুত জামিনের ব্যবস্থা চালাচ্ছে। আয়াজ অরুণিকাকে ফোনে পাচ্ছে না, ফোন বন্ধ। বাড়িতে ফোন করে জানতে পারে অরুণিকা হন্তদন্ত হয়ে বেরিয়েছে কিছুক্ষণ আগেই। আয়াজ, ঈশান খান ভিলা থেকে থানায় যাওয়ার রাস্তা পুরোটাই 2-3 বার চক্কর চালিয়েছে, কিন্তু অরুণিকার নিশানাও পায়নি খুঁজে। যেই নাম্বার থেকে মেসেজ এসেছিল সেখানেও বার কয়েক ডায়াল করেছে, কিন্তু এটাও বন্ধ। আয়াজ ভেঙে পড়েছে ভীষণ। সে তার ভাইয়াকে কি জবাব দেবে? ভাইয়ার দেওয়া দায়িত্ব সে পালন করতে পারল না। ঈশান সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না আয়াজ, অরুণিকা ভাবির কিচ্ছু হবে না, আমরা ঠিক খুঁজে পাবো, মনের জোর রাখ। দায়ান যখন কিছুতেই আহরারের জামিনের ব্যবস্থা করে উঠতে পারছে না, তখনই সে আফজাল সাহেবের শরণাপন্ন হলো। তবে আফতাব সাহেবকে কিছু জানালো না। সে অফিসিয়াল কাজে বাইরে থাকায় তাকে ওই মুহূর্তে এমন দুঃসংবাদ দেওয়াটা অনুচিত বলে মনে করলো তারা। আফজাল সাহেব থানায় আসতেই এক প্রকার হুলস্থুল লেগে গেল, কারণ তিনি বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি। এক প্রকার নিজের পাওয়ার খাটিয়েই আহরারের জামিনের ব্যবস্থা করলেন তিনি দ্রুত। আহরারের জামিন পেতে খুব একটা সময় ব্যয় হয়নি। জামিন পেয়ে বেরোতে সে সর্বপ্রথম অরুণিকার খোঁজ করলো। কাঁচুমচু হয়ে দাঁড়িয়ে থাকা আয়াজের কাছ থেকে জানতে চাইলেই তার নিচু স্বরে জবাব, ওর ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইয়া। কথাটুকু শুনতেই মুহূর্তের জন্য দুনিয়া থমকে যায় আহরারের। অরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মস্তিষ্কে ভালোভাবে বাড়ি খেয়েই রীতিমতো উন্মাদ হয়ে গেল সে। ছুটে বেরিয়ে পড়লো একাই। পাগলের মতো অরুকে খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু কোনো চিহ্নও খুঁজে পাচ্ছে না। এভাবে ক্লুলেস হয়ে কোথায় কোথায় খুঁজবে সে? মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। দিশেহারা হয়ে যখন এদিক সেদিক ছুটছে সে, তখনই তার ফোনে আরও একটা মেসেজ আসে। এবারের মেসেজে ঠিকানা দেওয়া, যেখানে অরুকে আটকে রাখা হয়েছে। আহরাজ যেন জানে পানি পেল, দেরি করলো না আর, গাড়ি নিয়ে ছুটলো। তবে দায়ানের ফোনে ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে তাকে আসতে বলে দিল। আহরারের মেসেজ পেতেই দায়ান, ঈশান, রাদীপ আর আয়াজ চারজনই একসাথে বেরিয়ে পড়ল। এদিকে আহরারের মাথায় খুন চেপে আছে। সে ভাবছে অরুর গায়ে যদি আজ একটা আঁচল আঁকে সে সত্যি খুন করে ফেলবে আইমানকে। কিছুতেই ছাড়বে না। ভাই বন্ধু বলে আর কিছুই মানবে না। গাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেই সে তার গাড়ির গোপন জায়গা থেকে একটা রিভলভার বের করলো। এই রিভলভারটা সে সবসময় নিজের কাছে রাখে সেফটির জন্য, যেটা তার বাড়ির লোকেরা কেউই জানে না। সেই রিভলভারটা এতদিন কোনো কাজে না লাগলেও আজ লাগবে মনে হচ্ছে। আরমান আর কিছু না ভেবে রিভলভার নিয়ে এগিয়ে গেল। আহরারের অ্যারেস্ট হওয়ার খবর শুনে অরু যখন অস্থির হয়ে ছুটে বেরিয়ে যায়, বাড়ির গাড়িটা অবধি নেয়নি। অন্য কোনো গাড়ি বা কোনো রিক্সা নেওয়ার কথাও যেন মাথায় আসেনি তার। সে কেবল ছুটতে থাকে। একটু আগেই দাদিজানের কাছ থেকে যেই ধাক্কাটা খেয়েছে, সেটার রেশ কাটানোর আগেই আরও বড় ধাক্কা। অরুণিকার চিন্তাশক্তিও লোপ পেয়ে যায়। কি করছে, কি করা উচিত বুঝে উঠতে পারছে না সে। ছুটতে ছুটতে কিছু দূর যেতেই আচমকা তার সামনে হুট করে কালো রঙের এক গাড়ি এসে থামে। অরুণিকা ভয় পেয়ে যায়, থমকে দাঁড়িয়ে পড়ে। তার ভয়কে আরও বাড়িয়ে দিতেই গাড়ি থেকে দুজন মুখোশধারী লোক বেরিয়ে আসে। অরুর মনে হলো তার পালানো উচিত, কিন্তু সে নড়তে পারছে না। তার পা দুটো যেন দেবে গেছে মাটিতে। শরীরে জোর লাগিয়ে শক্তি সঞ্চার করে পিছিয়ে যেতে চাই, কিন্তু পারে না। লোক দুটো ততক্ষণে এগিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই অরুর মুখে রুমাল চেপে ধরে। খুব একটা বাধা দেওয়ার চেষ্টা করতে পারে না সে, জ্ঞান হারিয়ে ঢলে পড়ে।
যখন জ্ঞান ফিরল, চোখে কিছুই দেখতে পাচ্ছিল না সে, বুঝতে পারছে না কোথায় আছে। একটু নড়াচড়া করতেই বুঝলো তার হাত পা বাঁধা আর চোখও বেঁধে রাখা হয়েছে বলে সে কিছুই দেখতে পাচ্ছে না। অরুণিকা বাঁধন খোলার জন্য ছটফট করতে থাকে। তখনই মনে হলো কেউ তার হাত খুলে দিচ্ছে। হাত দুটো ছাড়া পেতে সে ঝট করে চোখের বাঁধনও খুলে ফেলে। বেশ অনেকক্ষণ বাঁধা থাকায় চোখ ঝাপসা হয়ে আছে তার, সবকিছু অস্পষ্ট দেখছে সে। বার কয়েক চোখ ডলে ধীরে ধীরে সবকিছু ভালোভাবে দেখতে পেল। নিজের গোপন আস্তানায় অরুণিকাকে বেঁধে রেখেছে আয়মান। হক সাহেবকে পাঠিয়েছে তার বাঁধন খুলে দেওয়ার জন্য। নিজের ছোট্ট ঘরটিতে রাখা চেয়ারে আয়েসি ভঙ্গিতে পা তুলে বসে আছে সে। চোখ সামনে রাখা স্ক্রিনগুলোতে যেখানে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, চতুর্দিকে সিসিটিভি লাগিয়ে রেখেছে সে। অরুণিকাকে যে ঘরে বেঁধে রেখেছে সেখানেও ক্যামেরা এবং মাইক্রোফোন সেট করা। তারা কি করছে সেসব দেখার সাথে সাথে তাদের মধ্যে কি কথা হচ্ছে তাও শোনা যাবে। তাই তো ভীষণ মনোযোগী হয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সে স্ক্রিনের দিকে। চারপাশের অস্পষ্ট সব কিছু পরিষ্কার দেখতে পেতেই নিজের সামনে থাকা ব্যক্তিটির দিকে নজর পড়ে অরুণিকার। বিস্মিত নয়নে চেয়ে থাকে সে হক সাহেবের দিকে। যাকে সে তার বাবা বলে মনে করেছিল, এই মানুষটা তাকে কিডন্যাপ করে এনেছে, কিন্তু কেন? প্রশ্ন করার আগেই হক সাহেবের কথা থামিয়ে দিল অরুণিকাকে। চিন্তিত নয়নে চেয়ে কেমন উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন হক সাহেব। অরুমা, তুই তুই এখানে কেন? অরুণিকা হন্তদন্ত হয়ে চেয়ে আছে। এই তো তার বাবার মতো চাহনি, বাবার মতো কথা বলার ভঙ্গি, বাবার মতোই ডাক, উরুমা। তার মানে উরু ভুল নয়, উরু ঠিকই চিনেছিল নিজের বাবাকে। হক সাহেবই অরুণিকার বাবা জামিল হক। উরুর চোখ ঝাপসা হয়ে আসে অশ্রুদের ভিড়ে। অস্পষ্ট স্বরে বলে ওঠে সে, বাবা বাবা। অরুণিকার কণ্ঠে বাবা ডাক শুনে যেন ঘোর কাটে হক সাহেবের। নিজের অজান্তেই তিনি নিজের পরিচয় দিয়ে বসেছেন। এখন কথা ঘোরানোরও কোনো জায়গা রইল না, কিন্তু তিনি কথা ঘোরাতেও চান না। আরও কিছুটা এগিয়ে এসে মেয়ের কাছে বসে তিনি দু হাতে মেয়ের মুখ আগলে ধরেন। পরম যত্নে মেয়ের চোখে মুখে হাত বোলাতে বোলাতে বলেন, মা, মা রে, আমার অরুমা, আমার সোনা মা। হক সাহেবের গলা ভেঙে আসছে। বাবার স্নেহের স্পর্শে অরুণিকা পুরোপুরি নিয়ন্ত্রণহারা হয়ে যায়। বাবাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। হক সাহেবও মেয়েকে আগলে নিয়ে সমানতালে অশ্রু বিসর্জন দিচ্ছেন। ওদিকে সবকিছু দেখে ও শুনে আয়মান বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। টেবিলে থাবা মেরে বিরক্তি প্রকাশ করে বলে, আরে, এই অরুণিকাকেই হক সাহেবের মেয়ে হতে হলো? পুরো খেলাটাই ঘুরে গেল এখন। আসিফ চিন্তিত স্বরে প্রশ্ন করে। তাহলে এখন কি করবেন বস? আয়মান স্ক্রিনে হক সাহেব ও অরুণিকার কর্মকাণ্ডের দিকে নজর রাখে। কিছু সময় নিশ্চুপ থেকে জবাব দেয়, চেয়েছিলাম অরুণিকাকে অনেক অনেক দূরে পাঠিয়ে দিব, বন্দিনী হয়ে থাকবে সে সারা জীবন, আর আহারার খুঁজে খুঁজে মরিয়া হয়ে যাবে, কিন্তু খুঁজে পাবে না তার প্রাণপ্রিয় স্ত্রীকে। সারাটা জীবন ধরে নিজের স্ত্রীকে হারানোর যন্ত্রণা বয়ে বেড়াবে, তিল তিল করে মরবে ভালোবাসা হারিয়ে। আর এই কাজের দায়িত্ব সম্পূর্ণ হক সাহেবের ওপর ছিল। যদি সত্যি অরুণিকা হক সাহেবেরই মেয়ে হয়ে থাকেন তবে তিনি কখনোই এমনটা করবেন না। বিকল্প ভাবতে হবে আমায়, বিকল্প, বিকল্প। কান্না থামিয়ে নিজেকে সামলে নেয় অরু। বাবাকে ছেড়ে সোজা হয়ে বসে, চোখ মুছে অভিমানী স্বরে প্রশ্ন করে, সেদিন তুমি কেন আমাকে না চেনার ভান করেছিলে বাবা? তুমি জানো কতটা কষ্ট পেয়েছি আমি। আর আর এত বছর তুমি বাড়ি কেন ফেরোনি বাবা? তোমার অপেক্ষায় অপেক্ষায় আমাদের কি অবস্থা হয়েছিল তুমি জানো। সব কিছু বলতে হবে আজ তোমায়, বলো বাবা। মেয়ের কথা শুনে মলিন হাসছেন হক সাহেব। আলতো করে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে জবাব দেন, কি করে ফিরবো রে মা, আমি যে নিরুপায় ছিলাম। অরুণিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে হক সাহেব আবারও বলতে থাকেন, ব্যবসার কাজে এসেছিলাম এই পাশের শহরে, তবে যার কাছে এসেছিলাম সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, আমার সম্পূর্ণ টাকা পয়সা সবকিছু হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। কিন্তু পালানোর আগে আমাকে ফাঁসিয়ে দিয়ে যায় এক ড্রাগস পাচারকারী চক্রের সাথে। মিথ্যে অভিযোগে অভিযুক্ত হই আমি। এদিকে পুলিশ আমাকে তাই হন্য হয়ে খুঁজতে থাকে, কিন্তু আমি ধরা দেই না, পালিয়ে পালিয়ে বেড়াই। বাড়িতে ফেরার উপায় নেই, কারণ পুলিশ আমার বাড়ির ঠিকানা জেনে গিয়েছিল। এমনকি ওখানে গিয়েও আমার খোঁজ চালিয়েছে। আমার জন্য উপযুক্ত ছিল ওই শহর ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যাওয়া, যেখানে আমাকে কেউ চিনবে না। কিন্তু পালানোর কোনো পথ পাচ্ছিলাম না। ভীষণ অসহায় হয়ে লুকিয়ে থাকতাম যেখানে সেখানে। কি করুণ দিন ছিল সেসব।
তারপর একদিন ফেরেশতার মতো আগমন ঘটলো আইমানের। সে আমাকে এই শহরে নিয়ে এলো, নিজের কাছে আশ্রয় দিল। আমরা দুজনেই একসাথে গড়ে তুলি নিজস্ব বিজনেস। জীবনে সবকিছু ফিরে পেলাম সুন্দরভাবে, শুধু পরিবারটাকে ফিরে পেলাম না। আর কথা শেষ করে চোখ মোছেন হক সাহেব।